বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবেন। আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু 24-এর পরবর্তী আরেকটা সাল লিখতে হবে। আকাশের নিচে এবং জমিনের উপরে যতদিন না পর্যন্ত ইনসাফ সব জায়গায় আমরা কায়েম করতে পারছি, আমাদের লড়াই না। এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন এটা করা হচ্ছে না কেন, এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি, আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না বা একটা তদন্ত কমিশন হোক, তারা এটাকে কোনোভাবে সায় দিচ্ছে না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয় এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা, এটা কিন্তু আজকে। দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আপনারা জানেন ইতিমধ্যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস থাকাকালীন দেশে কি কি ঘটনা ঘটে যাচ্ছে তা আপনাদের প্রমাণ সহকারে দেখাবো। দর্শক, কথা আর বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। দায়িত্ব গ্রহণের 4 মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা, এমন অভিযোগ জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারগুলোকে নিয়ে তাই আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছেন তিনি, যার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মাহিনের পোস্ট শেয়ার করে হাসনাত লিখেছেন, আমি আমার ভাই মাহিনের পক্ষে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। সোমবার মাহিন সরকার তার ফেসবুক পোস্টে লেখেন, জুলাই গণ অভ্যুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে আমি মাহিন সরকার বিডিআর হত্যাকাণ্ডের ভিকটিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আগামীকাল 17 ডিসেম্বর আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে যদি কেউ নাও যায়, এমনকি পুরো বাংলাদেশের একজনও যদি আমার পক্ষে না থাকে, তবুও আমি আমার এই দৃঢ় অবস্থান থেকে বিন্দু মাত্র পিছু হটব না। তিনি আরো লিখেছেন, 71-এ বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। এমত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এরপর তিনি লিখেছেন, কোনো ভিনদেশী পরাশক্তি কিংবা হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয়, তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আমৃত্যু লড়ে যাব। এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘসূত্রিতার কোনো পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না। আগামীকাল সকাল 11টায় সচেতন ছাত্র নাগরিকের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রপতির ইয়াতে আমাদের দাওয়াত ছিল। আমি যে রাষ্ট্রপতি এই সংবিধান থেকে আসছে, এই সংবিধান থেকে তো মাইনা তো বিপ্লব, যেই দিনই 5 আগস্ট হয়েছে ওই দিন এই সংবিধান শেষ, ওই দিনই রাষ্ট্রপতি শেষ। সুতরাং এখন উনার দপ্তর থেকে দাওয়াত আসবে এবং সেই দাওয়াতে আবার আমি যাব, এটা হচ্ছে আমার নিজের সাথে আমার নিজের আরেকটা প্রতারণা। সুতরাং আজকে যারা এই রাষ্ট্রপতির দাওয়াতে গিয়েছে, হয় তারা বিপ্লবে বিশ্বাস করে না, হয় তারা হচ্ছে এই সংবিধানে তাদের হচ্ছে কি এক ধরনের, তারা মনে করে তাদের একটা স্টেক আছে। জাতি হিসেবে আমাদের লজ্জা নাই। যে সংবিধান রাজনীতিবিদদের রাজনীতি করার অধিকার কেড়ে নিয়েছে, যে সংবিধান লেখকদের লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে, যে সংবিধান যারা হচ্ছে স্বাধীনভাবে চিন্তা করতে চায় তাদের মগজকে দখল করেছে, যে সংবিধান যারা মেরুদণ্ড সোজা করে যারা বাঁচতে চায় তাদের মেরুদণ্ডকে দাসখতের বিনিময়ে বিক্রি করে দিয়েছে, যে বুদ্ধিজীবী স্বাধীনভাবে কথা বলতে চায় কিন্তু যে সংবিধান ওই বুদ্ধিজীবীর জিহ্বাকে বন্ধ করে দিয়েছে। আমাদের দেখেছি এই 5 আগস্ট পরবর্তী সময়ে কিছু কিছু রাজনীতিবিদদের এই সংবিধানের প্রতি এক ধরনের বিশাল মমত্ববোধ জেগে উঠেছে। এটা আমাদেরকে জাতি হিসেবে আমাদেরকে আবার
প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে, আবার প্রতারণার পরিক্রমাটা আবার বৃদ্ধি করছে। আমি এই যে আমার আমার সবাই গো, দেখুন এখন এখন সেই জায়গা থেকে আমরা আমরা প্রতারিত হতে চাই না। আপনার মাঝে মাঝে আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি খুব অনেকে মনে করেন যে হচ্ছে সে কেঁদে দেয়, রাস্তাঘাটে যায়, সে হচ্ছে মানে চোখ দিয়ে পানি ভরে যায়, এ হচ্ছে আমার অনেকে হচ্ছে বাংলা সিনেমার হচ্ছে আনোয়ার না কার সাথে তুলনা করে লিঙ্ক আমাকে লিঙ্ক পাঠায়, আমি দেখি। আপনি ধরেন, আপনি প্রত্যেকটা দিন আপনি ব্লাড নিয়ে আপনি ডিল করছেন, প্রত্যেকটা দিন আপনি কনফ্লিক্ট নিয়ে ডিল করছেন, আপনি ভায়োলেন্স নিয়ে ডিল করছেন প্রত্যেক দিন। আপনার জীবনে কোনো সকাল নাই, আপনার জীবনে কোনো সন্ধ্যা নাই, প্রতিনিয়ত আপনি ভায়োলেন্সের মধ্য দিয়ে যাচ্ছেন, প্রতিনিয়ত এভরি সিঙ্গেল আওয়ার্স আমাদের ভায়োলেন্স, আমরা এই যে কনফ্লিক্ট, ব্লাড, এই বিষয়গুলোর মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আপনি যে আমার কান্নাটা দেখেন না, এটা শহীদের সাথে, এটা কান্না না, এটা ক্রোধের আগুন। আমরা এটা নিশ্চিত করতে চাই, আমরা রাস্তায় যারা ছিলাম, আমাদের রাজনীতিবিদ যারা রয়েছেন বর্তমানে, আপনার সংসদ ভবনমুখী হচ্ছেন, খুব শীঘ্রই হবেন, যাবেন, মিনিস্ট্রি দখল করবেন, গাড়িতে পতাকা উঠবে, কোনো সমস্যা নাই। আমরা সেটার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যেন ভোট দিয়ে আপনারা আপনাদের গাড়িতে, যার গাড়িতে পতাকা ওঠার যোগ্য তারাই যেন ক্ষমতায় আসতে পারে, আমরা সেটা নিশ্চয়তা দিব। কিন্তু আপনারা আমাদের সাথে যে প্রতারণা করছেন, এটা আমরা দেখছি। আমরা যেভাবে অতীতকে বর্তমানের কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, ঠিক একইভাবে আপনাদের এই বর্তমানটা ভবিষ্যতের কাঠগড়ায় অপরাধী হিসেবে বিবেচিত হবে। সুতরাং যারা রাজনীতিবিদ রয়েছেন, আপনাদের অভিজ্ঞতার প্রতি সম্মান জানিয়ে বলছি, আপনারা এই তরুণ প্রজন্মকে, আপনাদেরকেও বুঝতে হবে আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে রয়েছি। এখন আর এটা বাইনারি পলিটিক্সের মধ্যে নাই, যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ছাত্রদল, ছাত্র শিবির, এই পলিটিক্সের মধ্যে এখন আর নাই। এটা এখন সেলফ একটা জেনারেশন কনফ্লিক্ট, সেলফ জেনারেশন কনফ্লিক্ট। আমরা একটা আপোষহীন, আমরা একটা প্রজন্ম গড়ে উঠছি, একটা আপোষকামী প্রজন্ম, যারা হচ্ছে আমাদের শেল্টার হচ্ছে। এই দুইটার মধ্যে একটা সিঙ্ক হচ্ছে না, কোথায় যেন একটা রিফট আছে। এই রিফটকে ব্রিজ করার চেষ্টা করেন, এবং এটা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। আপনারা দায়িত্ব নিতে পারেন নাই বলে হচ্ছে কি আমাদের ৭১-এর পরে আবার ২৪ লিখতে হয়েছে। এখন আপনারা যদি আবার দায়িত্ব নিতে ব্যর্থ হন, এবং আপনারা ব্যর্থ হচ্ছেন এটা আমরা দেখতে পাচ্ছি, তারপরে কিন্তু ২৪-এর পরবর্তী আরেকটা, এই যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন, এটা করা হচ্ছে না কেন? এই জায়গায় আমাদের বড় একটি রহস্য যেটি বলছি, আমি মনে করি এটা এই সরকারের মধ্যে কয়েকজন উপদেষ্টা পরিষ্কারভাবে চাচ্ছেন না, বা একটা তদন্ত কমিশন হোক, তারা এটাকে কোনোভাবে সায় দিচ্ছে না। আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয়, এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা, এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে। তা না হলে বিক্রম মিস্ত্রি ঢাকা ত্যাগ করার সাথে সাথে সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশন করব না। যেমন ধরেন, যখনই ভারতের প্রশ্নটি সামনে চলে আসে, তখনই আমাদের তথাকথিত বাংলাদেশি বুদ্ধিজীবীরা মানে এটাকে একটা এমন বয়ানের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন যে ভারতের নাম আসলে এখানকে পাকিস্তানকে মানে ঢুকাতেই হবে, পাকিস্তানকে নিয়ে আসতেই হবে, পাকিস্তানকে না নিয়ে আসলে ভারত একলা ফেসে যাবে, ভারতকে ফাঁসিয়ে দেওয়া হবে, ভারত এখানে মানে একা নাস্তানাবুদ হয়ে যাবে। এরকম একটা ধারণা থেকে ভারতের নাম আপনি নিয়ে আসবেন, সাথে সাথে পাকিস্তানকে জড়িয়ে দিবে। আরে ভাই, পাকিস্তানকে তো আমরা ঘৃণা করি, পাকিস্তানের হাত থেকে আমরা মুক্ত করতে চাই। আজকে হচ্ছে আলোচনা করছি না, প্লিজ। এটা আপনার কথা বলছি না, এটা আজকে 16ই ডিসেম্বর। শোনেন আমার কথা, শোনেন প্লিজ বলেন। 16ই ডিসেম্বর, ইয়েস অফ কোর্স। আমাদের লোকজন ভারতে কষ্ট করে পালায় যেতে হলো কেন? সেই কারণ বলবেন না? আপনি বলেন। হ্যাঁ, এটা আপনি ক্লিয়ার। বলেন, আপনি জানেন না কেন যেতে হলো? ভারতকে 300 বার স্যালুট দিবেন, ক্ষমতার গদিতে যাওয়ার জন্য ভারতের কাছে নমনম করবেন। কে স্যালুট দিচ্ছে? এটা তো আপনার কথা বলছি না, যারা পালিয়ে গেছে তারা পাকিস্তানের কথা শুনলেই বা আপনার এত গায়ে জ্বর আসে কেন? এটা ঠিক আছে এটা পাকিস্তানের কথা শুনলেও আমাদের জ্বর আসে না, ইন্ডিয়ার কথা শুনলেও জ্বর আসে না। আমরা একবারে ক্লিয়ার, আমাদের অবস্থান পরিষ্কার। পাকিস্তান যেমন বাংলাদেশের ঘৃণিত শত্রু, একইভাবে পাকিস্তান ইন্ডিয়াও আমাদের ঘৃণিত শত্রু, এটা স্বীকার করতে হবে। আপনি ভারতের কথা আসলেই পাকিস্তানকে নিয়ে আসবেন, মানে পাকিস্তানকে না জুড়ালে এখানে ভারতকে মানে আপনি এখানে মানে ভালোভাবে করতে পারেন না, এই জিনিসটা আসলে নট অ্যাকসেপ্টেবল। আপনাকে আপনার অবস্থান একবারেই পরিষ্কারভাবে তুলে ধরতে হবে। পাকিস্তান কি করেছে, ভারত কি করেছে। যেমন 1971 সালের আগে পাকিস্তান যা যা করেছে আমরা একবারে ক্লিয়ার, কিন্তু 71 পরবর্তী সময়ে 54 বছরে ভারত কি করেছে? ভারত কি আমাদের গালে এসে চুমা দিয়েছে?
ভারতকে আমাদের এসে সুন্দর করে মানে উপরে তোলার জন্য একবারে পিছন থেকে সাপোর্ট দিয়েছে? নো। এই 54 বছরে ভারত কি পরিমাণ বাংলাদেশের নাগরিককে সীমান্ত হত্যা করেছে, কি পরিমাণ বাংলাদেশের ড্যামেজ করেছে, এই দেশকে কিভাবে মানে একবারে জোকের মতো চুষে খেয়েছে, এগুলো কি আমরা ইতিহাস জানি না? একবারে তো ক্লিয়ার। বরঞ্চ আমরা এটাও বলতে পারি যে পাকিস্তানের আমলে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিগুলো ছিল, শিল্প কলকারখানাগুলো ছিল, সেগুলো পর্যন্ত এই ভারতীয় পরিকল্পনা এই 54 বছরে বন্ধ করে দিয়েছে, বন্ধ করা হয়েছে। অল আর ইন্ডিয়ান প্রেসক্রিপশন, সবকিছু ছিল ভারতীয় পরিকল্পনা। তাদের পরিকল্পনা আজকে আমাদের আপনার ওই পাট শিল্প বলেন, চিনি শিল্প বলেন, অন্যান্য যে বড় বড় শিল্পগুলো রয়েছে সবগুলো ধ্বংসের দ্বার প্রান্তে। এগুলো স্বীকার করতে হবে, বলতে হবে ভাই। যাক, এই কথাগুলো কেন বলছি, এগুলো না বললে ভারতীয় বয়ানে আওয়ামী বুদ্ধিজীবী একটি শ্রেণী রয়েছে বাংলাদেশে, এরা বারবার এই জিনিসটিকে হালকা করার জন্য, অর্থাৎ ভারতের এই 54 বছরের যে দুঃশাসন এই বাংলাদেশের উপরে ওরা চাপিয়ে দিয়েছিল, এটাকে হালকা করার জন্য পাকিস্তানকে টেনে আনার চেষ্টা করে, পাকিস্তানকে ইনভলভ করে, পাকিস্তানকে ঢুকিয়ে দিয়ে ভারতের এই অপকর্মগুলোকে হালকা করার চেষ্টা করে, এগুলোকে কিছুটা মানে জায়েজ করার জন্য তারা বক্তব্য দেয়, কথা বলে। অনেক আওয়ামী বুদ্ধিজীবী আছে, এগুলোকে আমাদের সামনে তুলে ধরতে হবে। তো যাই হোক, আরেকটি বিষয় ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের বিডিআর যে হত্যাকাণ্ড, এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে মাস দুয়েক আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কোনো এক অজানা কারণে গত 2 দিন আগে হঠাৎ করে আমরা দেখলাম মহামান্য হাইকোর্ট বলছে সরকার এই মুহূর্তে, দ্যাট মিনস আইন মন্ত্রণালয় এই মুহূর্তে বিডিআর হত্যাকাণ্ডের যে পুঙ্খানুপুঙ্খ রহস্য উন্মোচনের জন্য তদন্ত কমিশন, এটি সরকার গঠন করবে না। এই জায়গায় আমাদের বড় ধরনের একটি গলদ রয়েছে, গলদ লুকাই তো, সেটি বলতে হবে, বুঝতে হবে। কিছুদিন আগে এই যে বিক্রম মিস্ত্রি ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসলেন, তিনি এসে 1 ঘন্টা কথাই ছিলেন। বাংলাদেশ সরকার জানে না, বাংলাদেশে ভারতীয় হাই কমিশনের দায়িত্বপ্রাপ্ত যারা আছে তারা জানেন কিনা উই ডোন্ট নো, এবং সরকার তাদের কাছে এই বিষয়ে জবাবদিহি চেয়েছে কিনা যে এই 1 ঘন্টা ভারতের পররাষ্ট্র সচিব কোথায় ছিলেন, কার সাথে মিটিং করেছেন, এটা আজও আমাদের কাছে অজানা। বিভিন্ন গণমাধ্যম বলছে যে ভারতীয় আপনার বিদেশ সচিব আমাদের ক্যান্টনমেন্টে আপনার বাংলাদেশ আর্মির সাথে একটা গোপন মিটিং করেছে। সেই মিটিং এ কি আলোচনা হয়েছে, কি বৈঠক হয়েছে, কি বিষয়ে তারা ওখানে মিটিং করেছেন, দেশের জনগণ জানে না, আমরা কেউই জানি না। এটি আমাদের সবচাইতে অ্যালার্মিং একটা মানে বিষয় আমাদের কাছে আজকে দাঁড়িয়েছে সামনে হয়ে। এখন আমার কাছে যেটি মনে হচ্ছে যে ভারত সচিব আমাদের আর্মির সাথে গোপনে মিটিং করে এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে যাতে সঠিক কোনো তদন্ত না হয়, এ বিষয়ে সরকার যাতে কোনো কমিশন না গঠন করে সে বিষয়ে কোনো ডাইরেকশন দিয়ে গেছেন কিনা, এটা কিন্তু আজকে আমাদের প্রশ্ন তোলার সময় হয়ে গেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।